হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো শ্বশুরবাড়িতে এসে আমার ডিউটি স্টার্ট। তো সকালবেলা উঠে আমি বাসি কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ছেলেকে রেডি করে দিয়েছি। ওর বাবাকে বললাম জুতোটা পরিয়ে দাও। তো ওই দেখো ছেলে আর ওরা বাপ বেটায় বেরিয়ে গেল। ছেলেকে স্কুলে দিয়ে ও একবারে মিলে ঢুকে যাবে। তো আমি ওদেরকে এগিয়ে দিয়ে এসে তারপর আমি বিছানাটাকে তুলছি। আর তারপর বিছানাটাকে তুলে ঘরের জিনিসপত্রগুলোকে ঠিকঠাক করে নেবো। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বললাম না, বাসি কাজকর্ম বলতে ঝাড় ঝাঁটা দেওয়া, ঘর মোছা, এইসবগুলো করে নিয়েছি। আর বাসন তো আমি রাতেই মেজে রাখি, সে কারণেই আমার সকালবেলা বাসন মাজতে হয় না। তো এই দেখো একটা নতুন বেডশিট বার করলাম। তো বেডশিটটাকে কালকে পেতে দিয়েছি, তো আজকে এটাকেই ঝেড়ে আবার পেতে দেবো। আর এই বেডশিটটা বেশ ভালো, একদম বিছানার মাপে মাপে হয়েছে। একটু বড় আছে, খুব একটা বড় না, তবে একটু বড় আছে, বেশ ভালো লাগছে দেখতে। আর যে যাই বলো না কেন, একটা ঘরের শোভা বৃদ্ধি করে খাট বিছানা। আমি এটা কিন্তু সবার বাড়িতে সব জায়গায় আমি তাই দেখি। যার খাট যত ভালো, যার বিছানা যত পরিপাটি সুন্দর, বিছানা সুন্দর করে রাখা হয়, সেই ঘরের শোভাটা তত বৃদ্ধি পায়। তো একটা ঘরের খাট আর বিছানাটাই আমার মনে হয় একটা ঘর সাজানোর জন্য একটা মূল কেন্দ্র। তো আমার যেহেতু নিচে খাট নেই, তো একটা চৌকি, তো চৌকিটাই আমি ভালো করে আমি টিপটাপ করে গুছিয়ে বিছানাপত্র গুছিয়ে টিপটাপ করে রাখি। আর যখন আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে যায় তখন মনে হয় যেন পুরো ঘরটার মানে ঘরের পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। আর দেখবে ঘর যতই ভালো থাক না কেন, বিছানা যদি অগোছালো থাকে বা মশারি অগোছালো, বিছানা অগোছালো, বিছানা ঠিকমতো গোছানো নেই, তো ঘরটা যেন তখন মনে হয় যেন ঘরটা চারিদিকে অগোছালো হয়ে আছে, সেরকম অবস্থা। তো আজকে বেডশিট একটা নতুন পেতেছি বলে মনে হচ্ছে যেন ঘরটা বেশ সুন্দর লাগছে, ঘরের সৌন্দর্যটাই বেড়ে গেছে। সেই রকমই একটা ঘরের খাট আর বিছানাটাই ঘরের একটা সৌন্দর্য বাড়িয়ে দেয়। কোনো কিছু থাকুক, আলমারি কোনো আসবাবপত্র না থাকুক না কেন, খালি বিছানাটা যদি সুন্দর হয় তাহলেই দেখি আমি ঘরটার, যে কোনো ঘর যেরকমই সে হোক না কেন, ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো আমি খাটের বিছানাটাকে কমপ্লিট করে এই তাকটাকে একটুখানি ঝেড়ে নিচ্ছি। আর বাবার বাড়ি থেকে এসে আমার সেই দিনটা, পরের দিনটা পুরোটা দিন যায় আমার ঘর গোছাতে, ঘর ছেড়ে মুছে পরিষ্কার করতে। কারণটা দেখো, যেখানে 1 মাস 12 দিন 13 দিন একটা মানুষ না থাকলে তার ঘর যেমনকার তেমনই পড়ে থাকে, কেউ কিছু একটু করার নেই। তো সে কারণেই নোংরাটাও বেশি হয়। আর যে মানুষটা তার নিজের ঘর বারান্দা সব কিছু গোটা বাড়িটাকে নিত্যদিন এইভাবে পরিপাটি করে রাখে, তাহলে 1 মাস 12 দিন না থাকলে তার কী অবস্থা হয় ভেবে দেখো। তো সেরকমই আমি ওই দিকটা তাকটা ঝেড়ে গুছিয়ে নিলাম, আর এদিকটা আলমারিটাকে মুছে নিচ্ছি। প্রতিদিন আমি আলমারি আসবাবপত্র যা থাকে মুছে নিই, গুছিয়ে নিই, যেখানকার জিনিস সেখানে ঠিকঠাক করে রাখি। তো আমি না থাকলেও ঠিকঠাক থাকে না একটাও, সব অগোছালো হয়ে যায়, কিন্তু গোছানোর কেউ নেই আর ঝাড়া মোছা করারও কেউ নেই। তো সেই কারণে আরও নোংরা হয়ে যায়। আর আমি এদিকটা গুছিয়ে নিলাম, দিয়ে তারপর উপরে একটা আলমারির মাথায় একটা জিনিস তুলে রাখলাম চেয়ার দিয়ে, তো সেটাই তুলে রাখলাম। আর এদিকে জিনিসগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এই কাঠের আলমারিটাও আমি ইউজ করি, তো ওখানে তালা মেরে রাখি। তো তালাটা খুলেছিলাম, তালাটাকে আর মারা হয়নি, সে কারণে তালাটাও মেরে দিলাম। দিয়ে সব কিছু টিপটাপ করে গুছিয়ে নিলাম, দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকাল 6টা থেকে আমি রাত 11টা পর্যন্ত ননস্টপ কাজ করে যাই। শুধু বিকেলের জোরের উপর 1 থেকে 2 ঘন্টা মতো রেস্ট পাই, তবুও কারো নজরে পড়ে না, কেউ ভাবেও না, সবাই নিজেরটাই ভাবতে ব্যস্ত। কেউ যদি বাড়িতে কেউ যদি 1000 বার 10 বার উপর নিচ করে, সেটাও পা ব্যথা হয় বা কিছু হয়, সেটা তার মতো করে সে বোঝে। কিন্তু
তার বিপরীত পক্ষ, সেও যে সারাটা দিন কাজ করে বা উপর নিচ করে বা এত কষ্ট হয়, কিন্তু সেটা তার দেখার কেউ নেই। তো সেরকমই আমি বলতে চাইলাম তোমাদেরকে যে শ্বশুরবাড়িতে একটা মেয়ে সারাদিন কাজ করে, সারাদিন সে বসে থাকে না, সবটা সামলায়। তারও যে হাত পায়ে ব্যথা হয়, সে তো ওইভাবে না বললেও সে যে তারও যে ব্যথা, তারও যে শরীর খারাপ, সেটা কেউ বোঝার নেই। কিন্তু কেউ একজন, আমি কারো নাম উল্লেখ করব না, কেউ একজন তার শুধু নিজের কাজটুকু করে, আদারওয়াইজ আর কোনো কাজটুকু না, শুধু আমার যে মাঝে মধ্যে টুকিটাকি একটুখানি হেল্প করে, যে মাঝে মধ্যে, তাও আবার মন হলে করে, না হলে করে না। তো তার কারণেও সে পায়ে ব্যথা হলে বকবক করে বা এটা করে সেটা করে। তো আমি তাই ভাবছি যে একটা মেয়ে শ্বশুর বাড়িতে থাকে, নিজের কথা নিজেকেই ভাবতে হয়, তাকে ভাবার মতো কেউ নেই। আর একটা বউ যতটাই ব্যস্ত থাকুক না কেন, যতই কাজ করুক না কেন, তাকে দেখার মতো কেউ নেই বা তার মতো করে বোঝার মতো কেউ নেই। এখানে সব, যখন বউটা তার সংসারে কাজ করে নিজের ভেবে, কিন্তু একটা সংসারের ফ্যামিলির লোকরা তখন তাকে ভাবে যে সে আমাদের নিজের নয়, সে কাজ করছে, তার ব্যাপার, তার শরীর খারাপ হবে তার ব্যাপার, কিন্তু তাদের কোনো গায়ে লাগে না বা গা করে না। কিন্তু নিজের শরীর খারাপ নিজেদের, এটা তারা খুব ভালো করে বোঝে। তো সেরকমই আমার খুব মনে হলো যে এরকম করে অনেক মেয়েই ভুক্তভোগী। তো আমিও সেরকম, আমিও অন্যথা কিছু নই। তো আমিও এরকম সারাটা দিন কাজ করে যাই, কিন্তু আমার হয়ে কেউ বুঝবে বা আমার হয়ে কেউ ভাববে সেটা তেমন করে কেউ নেই। আর এখানে সবাই নিজের নিজের কথাই ভাবতে ব্যস্ত, নিজেদের একটু ইয়েতে মানে বিঘ্ন ঘটলে তাদের কষ্ট হয়, তাদের যেন সব ঠিক মতো টাইমলি সব ঠিক দেওয়া যায়, সব কিছু যেন ঠিকঠাক থাকে সব কিছু। তো সেটা তারা নিজেদের কথা নিজেরাই ভাবে। আর তারপরে কে কী করলো না করলো, শুধু তারা নিজেদের ভালোটাই ভেবে যায়। তো ওই ভাবতে গিয়ে আমি এরকম পরিবেশ দেখতে দেখতে আমার মতো মেয়ে আমিও নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি। থেকে মনে হয় আমি কিছু করব না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে নিচে পরিষ্কার করে আমি উপরেও চলে এলাম। আর এই যে ব্যালকনিটা, এটা আমার শাশুড়ির ঘরে যাওয়ার ব্যালকনি, আর ওদিক দিয়ে ছাদে যাওয়া যায়। তো এই ব্যালকনিটাও আমি রোজ ঝাড় দিই, ছাদটাও রোজ ঝাড় দিই, শুধু শাশুড়ির ঘরটা ছাড়া। আর এদিকটা আমার পুরোটাই, আমি এগুলো পুরো ঘর বাড়ি যা আছে সবটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর যখন আমি ছিলাম না, আমি তো এসে দেখি যে সেগুলো তোমাদেরকে দেখাইনি কোনো দিন, যে কী পরিস্থিতি থাকে। তো যা পরিস্থিতি থাকে আমি জানি, তো সবটা আমি পরিষ্কার করি। কিন্তু দিন শেষে আমাকে বোঝার মতো বা আমাকে ভাবার মতো কেউ নেই, শুধু নিজেরাই ভাবে নিজেদের কথা। তার নিজের কাজটুকু করতে গিয়েও তার এত কষ্ট হয় যে ভাবে যে আমি সব কিছু করেও তার কাজ করব, কিন্তু এটা ভাবে না যে একটা মানুষ যতদিন চলতে পারছে তার নিজের কাজ নিজে করাই শ্রেয়। মানুষের কাজ করা আর নিজের কাজ করা অনেক ডিফারেন্স। আমরা যে নিজে কাজ করি, নিজের কাজ নিজের মতো করে করি, সেটা যে কতটা আনন্দের সেটা আমরা নিজেরাই জানি। কিন্তু কত মানুষ আছে, ওরা ভাবে কাজকর্ম করব না, মানুষকে দিয়ে করাবো, তাতেই বুঝি ওদের সুখ। কিন্তু জানি না কী সুখ ওরা পায়। তো আমার অবস্থাটাও সেরকম, আমি সব কাজ করি বলে ওদের মনে হয় যে আমি আরও সবটাই করে দিই, ওদের যা আছে সবটাই করে দিই। তো আর বিশেষ কি বলবো, এইসব নিয়ে আর বলতেও চাই না, কিন্তু না বললেও এক এক সময় মুখ ফসকিয়ে বলেই ফেলি। তো সেরকমই আমি তোমাদেরকে বলে ফেললাম যে একটা শ্বশুর বাড়িতে একটা মেয়ে সারাক্ষণ কাজ করলেও তাকে নিয়ে ভাবার কেউ নেই, শুধু শ্বশুরবাড়ির লোকরা নিজেরা নিজেদেরকে নিয়ে ভাবে, কিন্তু বউটার কথা কেউ ভাবে না। তো সে যাই করুক না কেন, আমার তাতে যায় আসে না। তো আমিও এই যুগের মেয়ে, আমিও মাঝে মধ্যে ভাবি যে ওরা যেরকম করছে আমিও সেরকম করব, কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এত পছন্দ করি যে আমি নোংরা করে ফেলে রাখতে পারি না। এটাই হয়ে গেছে আমার দোষ। তো আমি এখন উপরে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিলাম, গুছিয়ে নিলাম, দেখতেই পেলে। দিয়ে এসে আমি এখন বারান্দাটা মুছে নিচ্ছি, নিয়ে তারপরে ছাদে যাব, ছাদে ফুল গাছে একটু জল দেবো, দিয়ে কাপড় কাচবো। সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, স্কিপ করে গেছি। তারপরে আমি স্নান সেরে পুজো করব, কারণ
সবটা আমি দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর এখন কেউ অত বড় ভিডিও দেখতেও চায় না বা ভিউজ হয় না, তার কারণে যতটা পারি একটু সংক্ষেপে করার চেষ্টা করছি, তবুও অনেকটাই বড় হয়ে যাচ্ছে। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে, তো প্লিজ একটা লাইক দিও। আর এদিকে আমি ঘর মোছা ঠেকিয়ে দিয়েছি, দিয়ে তারপর এদিকে আমি নেতাটাকে রাখতে চলে গেছি। আর এই দেখো, এই যে জলটা গামলাতে করে জল নিয়ে সেই জলটা ফেলবো না, ছাদে গিয়ে গাছে দিয়ে দেবো, কারণ এই শীত গরমকালে জলেরও খুব ঘাটতি হয়ে যাচ্ছে। তো আমি স্নান সেরে চলে এলাম, দিয়ে এখন সিঁদুর পরে নেবো, তারপর পুজোটাও সেরে নেবো। পুজো টুজো সেরে শুধু পুজো করলাম তা নয়, আমাকে যেহেতু আমি কয়েকদিন ছিলাম না, বাপের বাড়ি ছিলাম, তো এসে ঠাকুর ঘরের অবস্থাও খুব বাজে ছিল। এটা প্রত্যেকবারই থাকে, তো সে কারণে এসে আমি 2 দিন হলো আমি ঠাকুর ঘরে ঢুকতে পারিনি। তো আজকে ঢুকবো, আর সব ছেড়ে মুছে গুছিয়ে আজকে একটু আমি পুজো করব, ঠাকুরকে মিষ্টি জল দেবো মনে মনে ভেবেছি। আর ফুল আমি তুলে রেখেছি সব ছাদ থেকে আগেই, সেটাও তোমাদেরকে দেখানো হয়নি। আর ঠাকুর ঘর পরিষ্কার করলাম, সেটাও তোমাদেরকে দেখাইনি। তারপরে আমি শিব মন্দিরে গেছি, মন্দিরের 2টো ঘরও আমি মুছেছি, তো সেগুলোও তোমাদেরকে দেখানো হয়নি। সেগুলো দেখালে তো অনেকটাই মানে ভিডিও বড় হয়ে যাবে। আর দেখো, এগুলো আমাদের সব ছাদে ফুটেছে, এখন ভালো ফুল হচ্ছে। আর কয়েকটা সাদা ফুল শুধু আমি বাগান থেকে এনেছিলাম, বেশি নেয়নি, কারণ ফুল তোলা নিয়েও প্রচুর ওদের মানে ঝামেলা আমার সাথে, তো আমাকে ফুল তুলতে দেবে না। তো আমি বেশি নিইনি, যেহেতু প্রচুর ফুল ছিল তার জন্য 4-5টা ফুল সাদা নিয়ে এসেছিলাম। আর এগুলো সব গাছের ফুল আমাদের ছাদে হচ্ছে এখন। তো আমি এই দেখো পুজো সেরে নিলাম, দিয়ে যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না বলে ধুনো টুনো কেউ সেভাবে দেয়নি, তো ধুনোটাও দিয়ে নিলাম। দিয়ে দেখো, ছেলে এসছে, ছেলেকে এখন স্কুল থেকে এসে ওকে খাওয়াতে বসেছি, যে নিজে খেলাম, বরকে খেতে দিয়েছি, সে চলে গেছে খাওয়া দাওয়া করে। দিয়ে এখন রান্নার কাজে চলে এসেছি। তো আজকে আমি দুপুরবেলাটা নিরামিষই রান্না করলাম। বর শুধু বলল যে আজকে যা আছে তাই করো। তো আজকে মুগের ডাল করব, আর চাটনি করব, আর লাউ করব চাল কুমড়ো দিয়ে, আর শাশুড়ি মা করেছেন শুধু একটা তরকারি, চচ্চড়ি, ব্যাস এই দিয়েই আজকে আমাদের দুপুরের রান্না। তো আমি এদিকে চাটনি বসিয়েছি, আর তারপরে এদিকে লাউ বসিয়েছি, 2 দিকে 2টো কড়াই বসিয়েছি, যেহেতু ভাত হয়েছে আর চচ্চড়ি শাশুড়ি করেছে বলে চচ্চড়িটা হয়েছে। আর এদিকে আরেকটা আলু ভাজাও ছিল, আলুও ভেজেছিলাম। তো আলু সব আমার রান্নাবান্না কমপ্লিট, দিয়ে ওদেরকে খেতে দিয়েছি, ওকে খাইয়ে তারপর নিজে খাবো। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।